ক্লিয়ার? ওকে হয়েছে নি? এক সাইডে নাকি দেখো তো, এই সাইডে দাঁড়ালে কি দেখা যায়? ওকে, শেয়ার করে দাও লাগবে। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন, আমাদের ভিডিওটা ক্লিয়ার কিনা আর হচ্ছে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমি একটু দেখি। শোনা যেত না নাকি? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রথম কাজ আমার ভিডিওটা স্পষ্ট কিনা আর কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা এনশিওর করুন। আর কে কোথা থেকে দেখছেন একটু কথাবার্তা বলেন। আমরা আজকে কম্পিউটার সাজেশন দিব ইনশাল্লাহ। বিসিএস প্লাস আপনি ব্যাংক বলেন, যেখানেই বলেন, মোটামুটি কম্পিউটার নিয়ে অনেকের মাথা ব্যথা। তো আজকে আশা করছি যে টপিকটা নিয়ে কথা বললে আশা করছি যে আপনাদের কম্পিউটার ভীতিটা চলে যাবে। তো কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি বলেন আর ভিডিওটা শেয়ার করে দেন। লাইভ চলাকালে যারা ভিডিওটা শেয়ার করবে এবং 10 জন বন্ধুকে মেনশন করবে, ওকে হচ্ছে কম্পিউটার সাজেশনের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাদেরকে কাইন্ডলি কমেন্টে জানান। আর কে কোথা থেকে দেখছেন? আমরা একটু আগে চলে এসেছি, 8:30 আসার কথা, সমস্যা নেই। আমার ওইভাবে আসলে টাইম মেনটেন করে আসা সম্ভব না। আমরা আজকে কম্পিউটারের খুব দুর্দান্ত একটা সাজেশন দিব। তার কারণ হচ্ছে, আচ্ছা আমার কি মোবাইল নেট দিয়ে চলতেছে নাকি ওয়াইফাই দিয়ে চলতেছে আল্লাহ জানে। ঠিক আছে, মোবাইল নেট না, একটু পরে দেখো। কেউ যদি কল দেয় ভিডিওটা আটকে যেতে পারে। কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করেন, তারপর আমরা আলোচনা চলে যাব। আজকের সাজেশনটা যারা ফলো করবে ইনশাল্লাহ তারা যে কোনো বিশেষ পরীক্ষার মধ্যে কম্পিউটারে অন্তত আপনি আশা করে নিতে পারেন যে 10, 11, 12 ম্যাক্সিমাম সময় পাবেন। খুব বেশি আনঅর্থোডক্স কোশ্চেন করলে হয়তো 10, 11 পেতে পারেন, তবে গতানুগতিক কোশ্চেন করলে 11, 12 কিংবা 13 পসিবল। ঠিক আছে? কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টে জানান। আর সব কিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, এই সাজেশন কিন্তু আপনাদেরকে কেউ দিবে না। আচ্ছা, ওকে, আমরা চলে যাই। হ্যাঁ, কে কোথা থেকে বলছে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করেন। আমরা তাহলে আলোচনা চলে গেলাম। ওইদিকে যদি কোনো কল আসে একটু চেক করুন। ওকে, ওকে, আমরা যাই। প্রথম কথা হচ্ছে, আপনি বিসিএস এর আপনার কম্পিউটারের মধ্যে কত মার্ক থাকে? 15 মার্ক থাকে। কত মার্ক? এটা আমরা প্রিলি রিটেনের দুইটার কথা বলে ফেলবো। হ্যাঁ, প্রিলি প্লাস রিটেন। কম্পিউটার আপনি যাহা প্রিলিতে পড়বেন তাহাই রিটেনে পাবেন। ওই যে একটা বলো না, যাহা প্রিলি তাহাই রিটেন। সো যার প্রিলিমিনারিটা ভালো করে পড়া থাকবে সে রিটেনে কি করবে, কম্পিউটারটা কি করবে, ভালো করবে। ওকে, সো আমরা কথা বলবো আজকে। প্রথম হচ্ছে প্রিলি, পুরাটাই প্রথম কথা হচ্ছে পুরাটাই রিটেনে আসবে। সো প্রিলি রিটেন আমরা বারবার শব্দটা উচ্চারণ করব না। ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে কি করবেন, আপনি যে 15 মার্কের জন্য কিভাবে বিসিএস এর জন্য কম্পিউটার প্রিপারেশন নেবেন। এবং একটা কথা বলে রাখি, আমি ব্যাংকের জন্য যা পড়েছি বিসিএস জন্য তাই পড়েছি। ঠিক আছে? সো একটা বই পড়ছি, ওই একটা বই না, সরি, বই তো কয়েকটা বই পড়েছি, মানে
একই প্যাটার্নে পড়ছি, এভাবেই পড়তাম, ঠিক আছে। সো আমি কম্পিউটার প্রিপারেশন যেভাবে নিয়েছি একটু এভাবেই নিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন, হ্যাঁ, কারো কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করলে আমরা তার হচ্ছে অ্যান্সারটা করব। আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন, হ্যাঁ। ওকে, আমরা চলে যাই। আপনি প্রথম কাজ, একদম প্রথম কি করবেন, আপনি যখন বিসিএস এর জন্য বা ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই বলেন কম্পিউটার প্রিপারেশন নেবেন, তখন কি করবেন, প্রথম কাজ হচ্ছে এই ছোট মিয়াকে একটু টার্গেট করবেন। কাকে? ছোট মিয়াকে। অর্থাৎ বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা করবেন। অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টের প্রিপারেশন নিতে গেলে প্রথম টার্গেট হচ্ছে এই বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন, অর্থাৎ দশম থেকে চলমান সর্বশেষ, চলমান বিসিএস বলেন বা চলমান না সর্বশেষ, হ্যাঁ, সর্বশেষ বিসিএস পর্যন্ত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়বেন। এটা যদি পড়েন আপনি কমপক্ষে এখান থেকে কোপাল যদি ভালো হয় বা যদি নর্মালি আপনার গতানুগতিক যদি প্রশ্ন হয়, এখান থেকে 5 কিংবা 6 মার্ক প্রশ্ন আসতে পারে। হুবহু কিছু প্রশ্ন কমন আসবে, ব্যাখ্যা সহকারে কিছু প্রশ্ন কমন আসবে, অথবা ব্যাখ্যার প্যাটার্নে প্রশ্ন কমন আসবে। আপনারা তো কমন বলতে বোঝেন যে মনে করেন যে কম্পিউটার কাকে বলে, আমি বলছি যে রিয়াজ স্যারে বলছে কম্পিউটার কাকে বলে, এটা আসবে, কিন্তু পরীক্ষা আসলে কম্পিউটার বলতে কি বোঝায়, তখন মাথায় হাত দিল, হায় হায় প্রশ্ন তো কমন আসে নাই। কমন আসছে, বিষয়টা হচ্ছে ভাষাটা চেঞ্জ হবে বা প্যাটার্নটা চেঞ্জ হবে, কিন্তু প্রশ্ন আসবে। সো আপনি যদি এই এখান থেকে বিগত দশম থেকে ধরেন এই লাস্ট কত 46তম বিসিএস অনুষ্ঠিত হয়েছে, সো আমরা বললাম সর্বশেষ ধরেন 46, সর্বশেষ কত 46তম প্রিলি, এটা যদি ব্যাখ্যা সহকারে বুঝে শুনে পড়েন তাও কমপক্ষে 5 থেকে 6 মার্ক অ্যান্সার করা সম্ভব। কিছু সরাসরি কমন আসবে আর কিছু হচ্ছে ব্যাখ্যা থেকে কমন আসবে, অথবা কিছু কনসেপ্ট কমন আসবে। সো আপনি বিগত বিসিএস এর কোশ্চেন খুব ভালো করেই পড়বেন। এখান থেকে 5-6 মার্কের কমন আসতে পারে, 4ও কমন আসতে পারে, কিন্তু সর্বনিম্ন 3 থেকে 4 মার্ক কমন আসবেই, সরাসরি হোক ব্যাখ্যা থেকে হোক প্যাটার্ন থেকে হোক। বুঝা গেল? আচ্ছা, একটু কাইন্ডলি কমেন্ট করুন যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবে, শেয়ার করবে এবং 10 জনকে মেনশন করবে। আমরা আজকে কি করব, এই ক্লাসের পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে সো আপনি বিসিএস কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়বেন, আপনি হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন প্রথম কাজে প্রশ্নটা বোঝা, প্রশ্নের অ্যান্সারটা মুখস্থ করা, তারপর ব্যাখ্যাটা পড়া। তো ব্যাখ্যা পড়লে আপনার যেটা হবে যে আপনি নেক্সট ডে বিসিএস এ এই ব্যাখ্যার আদলে কিছু প্রশ্ন পেয়ে যেতে পারেন। মনে করেন যে আপনি ইনপুট যন্ত্র কোনটা আসছে, যে নিচের কোনটি ইনপুট যন্ত্র, তখন আপনি ব্যাখ্যার মধ্যে ইনপুট যন্ত্র থাকবে, আউটপুট যন্ত্র থাকবে, ইনপুট আউটপুট উভয়টা যেটা থাকে এটা থাকবে, তখন আপনি কিন্তু ইনপুট আউটপুট বা বোথ ইনপুট আউটপুট তিনটেই পড়ে ফেললেন, তখন এখান থেকে একটা কোশ্চেন কমন আসলো। সো বিগত বিশেষ প্রশ্ন পড়লে এখান থেকে কমন আসবে। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আপনি যদি বলেন লাস্ট টানা 41 থেকে আপনার 46 পর্যন্ত প্রতি বছর যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সুতরাং এটা চোখ বন্ধ করে এখান থেকে ম্যাক্সিমাম সময় আপনার লাস্ট বিশেষ লাস্ট 3-4টা বিশেষের মধ্যে প্রতিবার ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসছে। এটার বৈশিষ্ট্যগুলো আসে, অথবা বৈশিষ্ট্য আসতে পারে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা আসতে পারে, বা প্রকারভেদ আসতে পারে। সো আপনি ক্লাউড কম্পিউটিংটা খুব ভালো করে পড়বেন। পিএসসির সবচেয়ে পছন্দের, অন্যতম একটা পছন্দের এবং সবচেয়ে ইজি যে টপিকটা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আর এটার একটা মজার টেকনিক শেখাই দেয়, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলো যেটা থাকে ওইটারই অ্যান্সার। তবে আবার এটা বললেন না আবার পরীক্ষা হলে সবসময় এমন আসবে এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সবগুলো যদি 2টা পজিটিভ মিলে যায় তার মানে 3 নম্বরটাও মিলবে। সো অ্যান্সার সবগুলোই। তো এরকম মুখস্থ আবার দাগানোর দরকার নেই, আপনি মোটামুটি এই ক্লাউড কম্পিউটিংটা ভালো করে পড়লে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। এটা খুবই ইজি কোশ্চেন করে, এটার আপনার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, বা এটা নিয়ে মোটামুটি ঘুরে ঘাড়ে এদিক ওদিক করে প্রশ্ন আসবে। সো ক্লাউড কম্পিউটিং থেকে যদি বলেন 100% প্রশ্নও থাকবে, এইটাও 100%, হ্যাঁ 100% প্রশ্ন থাকবে। আচ্ছা, ভিডিওটা ক্লিয়ার তো না? কি রে আজকে কেউ কমেন্ট করে নাকি? আমি দেখতে পাচ্ছি না কোনটা, সবকিছু ক্লিয়ার কিনা একটু না দেখলে বুঝবো কিভাবে? আচ্ছা, একটু কে কোথা থেকে দেখতেছেন একটু বললেন। হ্যাঁ, কম্পিউটার সাজেশন কিন্তু এই কম্পিউটার যারা ভালো করবে না ওরাও প্রিলি না টেকার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে 15টা মার্ক। এটা কিন্তু কেউ বললেন না যে আপনি আমি আর্টসের, আমি কমার্সের, আমি সায়েন্সের এই জন্য ভালো পারি, আমি আর্টসের ভালো পারি না। আমি কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড, একদম পিওর আর্টস ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমি কিন্তু কম্পিউটার প্রতিবার আলহামদুলিল্লাহ যত কঠিনই আসুক ম্যাক্সিমাম সময় 11-12 বা এরকম থাকে, সর্বনিম্ন 10.5 ছিল। সো কম্পিউটার ম্যাক্সিমাম সময় আমার 10-এর উপরেই থাকে। তার কারণ হচ্ছে কম্পিউটারটা সায়েন্স আর্টস কমার্স এটা ভ্যারি করে না, এটা হচ্ছে বোঝাশোনার বিষয়। এটা মজা হচ্ছে কি, এটা একবারে প্রিপারেশনের প্রিলিটেন দুইটাই হয়ে যায়। কি হয়ে যায়?
রিটেন দুইটা হয়ে যায়। ওকে, সো এই ক্লাউড কম্পিউটিং থেকে আপনি কি করবেন, এটা ডিটেলস পড়বেন। এটা ডিটেলস পড়লে যেটা হবে, এটা হচ্ছে আপনি এখান থেকে এক মার্ক কমন পেয়ে যাবেন, ম্যাক্সিমাম সময় প্রশ্ন কমন আসে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা যেমন ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি, ব্লুটুথের পূর্ণরূপ কি, হ্যাঁ, ওয়্যারলেস ফিডালিটি, ব্লুটুথ, তারপর ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি, হ্যাঁ, এটা পূর্ণরূপ আসে, এটা পূর্ণরূপ আসে, তারপর দূরত্ব আসে, কত দূরত্ব, যেমন 41 বিসিএস এটা আসছিল যে 10 থেকে 100, হ্যাঁ, 100 মিটারের ব্লুটুথের দূরত্ব মানে কতটা কাভারেজ করে, ওয়াইফাই দূরত্ব, ব্লুটুথ দূরত্ব, ওয়াইম্যাক্স। আবার অনেক সময় বলে যে সবচেয়ে কম দূরত্বের কোনটা, অথবা আপনার বলতে পারে যে এটার হচ্ছে আপনার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন করতে পারে। মানে হচ্ছে এটাও কি বলা যায়, এটাও 100% তো না, 100% বলতে কি মানে এটাও ম্যাক্সিমাম সময় আসে। সো এটা ডিটেলস পড়বেন, কি পড়বেন, এইটাও ডিটেলস পড়বেন। কম্পিউটার ম্যাক্সিমাম সময় ডিটেলস পড়াই ভালো, তার কারণ হচ্ছে এই টপিকগুলো তো রিটেনও লিখতে হবে, রিটেন তো আর আপনার অপশন থাকে না। সো আপনি কি করবেন, এই ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এটাও খুব ভালো করে পড়বেন। এটা কি আসে, ম্যাক্সিমাম সময় আসে, ম্যাক্সিমাম সময় এটা আসে, হয় দূরত্ব আসে, না হয় পূর্ণরূপ আসে, অথবা নিজের কোনটার মধ্যে কোনটা সবচেয়ে কম দূরত্বে, এরকম মানে ঘুরে ঘায়ে অনেক রকম প্রশ্ন দিবে। সো আপনি এটাও ভালো করে পড়বেন, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এটা খুব ভালো করে পড়বেন। আর হচ্ছে একদম অনেক তথ্য বেশি দরকার নাই, হ্যাঁ, এটা হচ্ছে একদম সিলেক্টিভ কিছু মার্ক, যেমন আপনার দূরত্বটা পড়বেন, এটা বৈশিষ্ট্যটা পড়বেন, তারপর হচ্ছে মোটামুটি আপনি প্রিভিয়াস কোশ্চেনটার প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, সো ও আচ্ছা আচ্ছা, এই বিসিএস মাস্টার প্ল্যানে যারা আছেন আজকে এক্সামটা, আমি তো লাইভ ক্লাসে ঢুকে গেছি, আমি দুঃখিত ভাই। আজকে আসলে পরীক্ষাটা আমরা চেষ্টা করবো 9টার দিকে নেওয়ার। ঠিক আছে, এখন তো ক্লাসে আছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা আমি আসলে ডাক্তারের কাছে গিয়েছি, তো দিনে নর্মালি হচ্ছে আমি আপনার শিডিউল করি। তো আজকে খুবই লজ্জিত আমি যে আমি হচ্ছে শিডিউলটা হয়তো করি নাই, ডাক্তারের কাছে গিয়েছি, আবার এসে আপনাদের ক্লাসের জন্য আসলাম। তো এটা যেহেতু আপনাদেরও কাজে আসবে, সো আপনারা একটু কাইন্ডলি কেউ মনে কষ্ট নেবেন না। আমরা হচ্ছে লাইভ ক্লাসটা শেষ করে আপনাদের কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। খুবই দুঃখিত আমি, এরকম ভুল আমার কখনো হয় না। আচ্ছা, ওকে, বিশেষ মাস্টার প্ল্যানের কোশ্চেন আমি লাইভ ক্লাস শেষে আপলোড করে দিব। ঠিক আছে, ওকে। তা আপনাদের হচ্ছে এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক আর নেটওয়ার্ক টপোলজি, এই যে অংশটা, এটা থেকে আপনার রিটেনে একদম প্রতি বছর প্রশ্ন আসে। এখান থেকে রিটেনে প্রতি বছর প্রশ্ন আসে, প্রায় প্রতি বছর, মানে প্রতি বছর বলতে আমরা অনেকে বলবো যে প্রতিবারে কিনা, না, প্রায় প্রতি বছর রিটেনে প্রশ্ন আসে, প্রিলিতেও প্রশ্ন আসে ম্যাক্সিমাম সময়। সো আপনারা এটা কি করবেন, এটা হচ্ছে এটা ডিটেলস পড়বেন, এটারও ডিটেলস পড়বেন। এই টপোলজিগুলো, নেটওয়ার্ক টপোলজিগুলো, এগুলো একটু ভালো করে পড়বেন। এটা পড়লে যেটা হয়, মনে করেন এই টপোলজিগুলো ভালো করে পড়লে, যেমন স্টার টপোলজি, হ্যাঁ, মনে করেন আপনার যে স্টার টপোলজি আসে, বাস টপোলজি আসে। এই টপোলজির প্রকারভেদের বৈশিষ্ট্যগুলো বুঝলে যেটা হয়, যেমন আপনাকে বলবে, মনে করেন হচ্ছে আপনার কোন টপোলজিতে হাফ থাকে না, অনেক সময় এরকম প্রশ্ন আসে। কোন একটা বিসিএস আসছিল, নিজের কোন টপোলজিতে ইয়ে থাকে না, হাফ থাকে না। একটা টপোলজি আছে, এটার মাঝখানে কোনো হাফ নেই। এরকম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, মানে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে, এটা হচ্ছে বুঝে শুনে পড়ার বিষয়। কি পড়ার বিষয়, বুঝে শুনে পড়ার বিষয়। সো আপনি এইটাও হচ্ছে ডিটেলস পড়বেন। এই জিনিসগুলো ডিটেলস পড়লে কি হয়, এটা রিটেলস যেহেতু ম্যাক্সিমাম সময় আসে, আর প্রিলিতে প্রশ্ন আসলে মুখস্থ প্রশ্ন না, এটা হচ্ছে, এটা একদম ইজি। এটা হচ্ছে চিত্র এঁকে, হ্যাঁ, এ একটা টপোলজি, তারপর এ একটা টপোলজি, এরকম করে, তারপর হচ্ছে এরকম স্টার টপোলজি, এভাবে থাকবে, হ্যাঁ। সো আপনার হচ্ছে কি করবেন, এগুলা চিত্র দেখে বুঝে শুনে পড়লে রিটেনও তো লিখতে পারবেন। প্রিলির প্রশ্নগুলা, এগুলো খুবই মজার প্রশ্ন। এই টপোলজির প্রশ্নগুলো যদি কেউ বুঝে পড়ে, তাহলে ইজিলি অ্যান্সার করা যায়, মানে এগুলা আন্দাজে অ্যান্সার করা লাগে না। সো এখান থেকেও 1 মার্ক আসার সম্ভাবনা আছে। বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম, এটা আমরা 2 স্টারে ফেলছি, তার কারণ হচ্ছে এটা থেকে অনেক সময় আসে, তো এটাতে রিটেনও আসে। এই অপারেটিং সিস্টেম থেকে রিটেনও অনেক সময় আসে, প্রিলিতে মাঝে মাঝে আসে। সো আপনি অপারেটিং সিস্টেমগুলো বলবেন, অনেক সময় বলবে যে অপারেটিং সিস্টেম নিয়ে প্রথম অপারেটিং সিস্টেম কোনটা, অথবা মনে করেন হচ্ছে আপনার এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন থাকবে। তো প্রিলিতে আসলে যেটা হয়, প্রিলিতে আসলে বিগত সাল থেকে মোটামুটি আসে, আর যদি একটু কঠিন দেয় সেটা রিটেনে পড়লে যেটা কাভারেজ হয়ে যায়। সো এটা পড়লেও আপনার ডিটেলস পড়া লাগবে। এটা আজ কম্পিউটার, তো কম্পিউটার একটু ডিটেলস পড়ার বিষয়। কম্পিউটার আসলে বুঝে শুনে না পড়লে এটা অ্যান্সার করা যায় না, কিন্তু এটা বুঝলে আপনি অ্যান্সার করতে পারবেন। এগুলো এই অপারেটিং সিস্টেমগুলো জানবেন, এটা হচ্ছে ডিটেলস পড়বেন। পড়লে যেটা হবে, এখান থেকে 1 মার্ক কমন, মাঝে মাঝে 1 মার্ক কমন পাবেন। আর রিটেনে তো আপনার 5 মার্কও আসতে পারে, রিটেনে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, স্টেশন নেই, যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা,
কেউ কমেন্ট এখনো কমেন্ট করেন নাই কেন? আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করেন, ঠিক আছে? এগুলা কিন্তু আপনি ওই টাকা দিয়ে এই সাজেশনগুলো কিনা লাগতো, ঠিক আছে? অনেক পেজে আপনাদেরকে ভুংবাং বুঝাই দিবে। আমি প্রত্যেকটা টপিক লিখে রেখে তারপর মানে টপিক টু টপিক ধরে আলোচনা করতেছি। ওকে, এখানে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যদি বলেন কম্পিউটারে কোন জায়গা থেকে কখনো প্রশ্ন মিস হয় না, এটা হচ্ছে এটা একটা আসবেই, এমনকি দুইটাও আসতে পারে। হ্যাঁ, একটা অথবা দুইটা প্রশ্ন আসতে পারে। এই জায়গাটা হ্যাঁ, এই দুইটা সেগমেন্টে সংখ্যা পদ্ধতি থেকে ধরুন আপনি বাইনারি থেকে মানে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, বা হচ্ছে আপনার মনে করেন কি মানে জাস্ট ইয়াগুলো আর কি ট্রানজেকশনগুলো, অর্থাৎ আপনার পরিবর্তনগুলো বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, বা আপনার হচ্ছে দশমিক থেকে অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে বাইনারি থেকে হেক্সা, অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে ম্যাক্সিমাম সময় বা বলা চলে যে এই দুইটা টপিক থেকে আপনি কমপক্ষে 1 অথবা 2 মার্কের প্রশ্ন পাবেন, 1 অথবা 2 মার্কের প্রশ্ন পাবেন। তো এই জিনিসটার জন্য আপনি কি করুন, প্রিভিয়াস বিসিএস দেখলে দেখবেন যে ম্যাক্সিমাম বাইনারি থেকে প্রশ্ন আসে, অথবা হচ্ছে আপনার হেক্সা থেকে প্রশ্ন আসে। তো আপনি এখানে সাজেশন করার দরকার নাই, এটা যেহেতু বুঝে পড়ার বিষয়। সো সংখ্যা পদ্ধতি হচ্ছে এইটা, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, একটা থেকে আরেকটা নেওয়ার যে পদ্ধতিগুলো এগুলো শিখবেন। আর কখনো যদি সময় হয় বাইনারি থেকে কিভাবে আপনার অন্যান্য সংখ্যাতে নিয়ে যায়, খুব কিছু সহজ মেথড আছে, ট্রিক্স আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে না, এখন তো এটা সাজেশন ক্লাস। ওকে, সো এখানে হচ্ছে আপনি সংখ্যা পদ্ধতি, যে বাইনারি সংখ্যা পদ্ধতি, মনে করেন বাইনারি ভিত্তিগত, দশমিকের ভিত্তিগত, বা হেক্সার ভিত্তিগত, অক্টালের ভিত্তিগত, অথবা একটা থেকে আরেকটাতে নিতে বলবে প্রশ্ন। সো এগুলো হচ্ছে মুখস্থ কিছু না, প্রিভিয়াস কিছু না, এটা বুঝে বুঝে প্রত্যেকটা এই যে 1 2 3 4 চারটা থেকে সংখ্যা পদ্ধতির 4টা অংশ থেকে আপনি দুইটা করে 8টা যদি এক্সাম্পলও প্র্যাকটিস করেন তাও কভার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনটা দেখে এটার বেসিক জিনিসটা বুঝে শুনে সলভ করবেন, তাহলে এখান থেকে এই দুইটা টপিক, আরটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অথবা লজিক গেট। এই বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এই দেখেন প্রিভিয়াস বিসিএসে দেখেন এই দুইটা জায়গা থেকে, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট, এই দুইটা জায়গা থেকে আপনার কমপক্ষে 1 থেকে 2টা মার্কের প্রশ্ন আসে। কপাল ভালো থাকলে দুইটাই আসবে, কপাল খারাপ থাকলে কমপক্ষে 1টা মার্ক আসবে। সো আপনি যদি বলেন যে বোমা ফুটা প্রশ্ন মিস হবে না কোন জায়গা থেকে, এই সংখ্যা পদ্ধতির এখান থেকে, আর বুলিয়ান অ্যালজেব্রা অথবা লজিক গেট এই অংশটা থেকে, হ্যাঁ, এই দুই জায়গা থেকে আপনি কমপক্ষে 1 থেকে 2 মার্ক পাবেন। 1 মার্ক তো শিওর, মানে বোমা প্রশ্ন মিস হবে না। আপনি দেখেন প্রতিবার প্রশ্ন আসছে। সো এই বুলিয়ান অ্যালজেব্রার যে জিনিসগুলো, এগুলোর কিছু সূত্র আছে, সূত্রকে বুঝে শুনে বিষয় আর কি, একদম সহজ টেকনিক আছে, কখনো সুযোগ হলে ক্লাস নিব। হ্যাঁ, এটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর লজিক গেটের সিস্টেমটা তো বুঝে নি। হ্যাঁ, লজিক গেট হচ্ছে আপনার এই লজিক গেটটা বুঝে শুনে পড়বেন, চিত্রগুলো দেখে পড়লে আপনি অ্যান্সার করতে পারবেন। এগুলো বোঝার বিষয়, এখানে আমি সাজেশন ক্লাসে তো আর এগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। সো এই দুইটা থেকে আপনি 1 থেকে 2 মার্ক কমন আসবে। এখান থেকে আবার আপনার রিটেনে আসে না, এই পার্ট থেকে রিটেনে আসে না, এখান থেকে মোটামুটি রিটেনে খুব বেশি একটা আমি দেখি নাই কখনো আসতে, বাকি উপরগুলা থেকে প্রশ্ন আসছে। সো এখানে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ বেশি না, তবে প্রিলিতে সবসময় গুরুত্বপূর্ণ। এটা আপনি 100 স্টার দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো দেখি, নাকি আমি হুদেই ওয়াজ করতেছি? একটু কমেন্ট করেন যে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা। সি লেখেন একটু সি লেখেন। সি লেখেন তো ক্লিয়ার কিনা, একটু কাইন্ডলি সি লেখেন। যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনস্টা লাইভ ক্লাস চলাকালে, এবং হচ্ছে 10 জনকে মেনশন করবেন, আপনি আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? পিডিএফটা পেয়ে যাবেন, একটু কাইন্ডলি এতক্ষণ যে আলোচনা করেছি এটা ক্লিয়ার কিনা সি লেখেন। সি লিখলে আমরা বুঝতে পারবো যে ক্লিয়ার, হ্যাঁ, নাকি আমি একে আলোচনা করতেছি। একটু কাইন্ডলি সি লেখেন, একটা সি লেখেন তো। সাকিব ভিডিওটা চলে কিনা দেখতো। সি লেখেন, একটু সি লেখেন। আপনি এখানে যেটা পাচ্ছেন এই জিনিসগুলো আপনি অনেক কোচিং গেলে আপনাকে এরকম ডিটেলস প্রত্যেকটা টপিক ধরে ধরে বলবে না। যেমন এগুলো উপরে যেটা বলছে এগুলো প্রিলিতে আসবে, এই সেগমেন্টটা রিটেনে আসে না, এটা প্রিলি এবং রিটেন দুইটাতে কভারেজ করে। যেটা রিটেনে আসবে না আমি বলে দিব। একটু সি লেখেন যে আমরা যা বলেছি তা ক্লিয়ার, স্পষ্ট কিনা। হ্যাঁ, একটু কাইন্ডলি সি লেখেন। ক্লিয়ার হলে সি লেখেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
বাঙালিকে ফ্রিতে কিছু দিতে নেই। এই জিনিস আমি কোচিং ক্লাস নিলে এক ক্লাসে কত হাজার টাকা বেতন জানেন? আচ্ছা, একটু সি লেখেন তো কাইন্ডলি, কষ্ট করে কাইন্ডলি সি লেখেন, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সি লেখেন, ঠিক আছে? একটু পর একটু দেখো, হ্যাঁ, যে ইয়েটা ঠিক আছে কিনা। এরা কি ঘুমায় পড়ছে নাকি? একটু কাইন্ডলি একটু সি লেখেন তো আপনারা, ক্লিয়ার হলে সি লিখবেন, না হয় আমি সাজেশন কঠিন করে দিব। যারা এখানে ঠিক মতো রেসপন্স থাকবে না, সাজেশন কঠিন হয়ে আসবে। গুরুত্ব দিচ্ছেন না তো, এই কম্পিউটার যার 15তে মনে করেন 10 থাকবে না, 8-9 থাকবে না, সে শিওর পিলিতে ফেল করবে, মাথায় রেখেন। কম্পিউটারের যে কমপক্ষে 8-9-এর উপর থাকবে না, সে পিলিতে ফেল করার চান্সটা অনেক বেশি, কারণ কম্পিউটার বিষয়টা খুব বেশি কঠিন কিন্তু না। আপনি পিলিতে কোন বিষয় ভাই, ম্যাথও সমস্যা, বিজ্ঞানের সমস্যা, আপনার হচ্ছে বাংলাতেও সমস্যা, ইংলিশের সমস্যা, কোনটাতে ভালো করবেন? আপনার তো এই বিষয়গুলো তো হচ্ছে আপনার কি, এগুলো তো হচ্ছে রাজকীয় বিষয়, এগুলো থেকে মার্ক তোলা লাগবে। সো রেসপন্স করেন না কেন? দ্রুত এটা যা কথা বলছে এগুলো ক্লিয়ার কিনা একটু বলেন। এত রেসপন্স কম। আচ্ছা ওকে, আমি আলোচনা করে দিই। আমি নেক্সটে আর ক্লাসে নিব না আপনাদের রেসপন্স সাথে কম থাকলে এত কষ্ট ক্লাস নিয়ে দরকারটা কি? সপ্তাহে 2 দিন সময় পাই, ওকে? আমি আলোচনা করে দিচ্ছি। এতগুলো মানুষ লাইভ দেখতেছে, একটু সি তো লিখবেন যেটা ক্লিয়ার কিনা, আমি তো এখান থেকে বুঝতেছি না। ওকে, আমি আলোচনা করে ফেলি। নেক্সট ইনশাল্লাহ আর লাইভ ক্লাস নিব না, আগামী সপ্তাহ থেকে আর লাইভ ক্লাসে নিব না, এটা শিওর, ঠিক আছে? আপনাদের রেসপন্স যেহেতু কম, লাইভ ক্লাস নিব না, এটা আমার পেইড ব্যাচই হবে। নেক্সটে আমার সাজেশন ক্লাস যেগুলো ব্যাচ হবে ওই ব্যাচই হবে, আপনাদের জন্য ফ্রিতে আর নিব না। ফ্রিতে বাঙালি কোনো কিছুই খাবে না, খাবে হচ্ছে আপনার বস্তা পচা মার্কের রিপন ভিডিও। হ্যাঁ, আমরা কি খাই জানেন? আমরা বাঙালিরা কি আইএম বিসিএস, আইএম রিপন ভিডিও, আইএম হ্যান ত্যান। এই যে আপনাদের কারণেই, আপনারা শিক্ষার্থীদের কারণে নর্মালি ফেসবুকে অ্যাক্টিভ কারা থাকেন বলুন তো? হয়তো প্রবাসীরা থাকে অথবা কারা থাকে, আমরা শিক্ষার্থীরা হয়তো নেটে অ্যাক্টিভ থাকি। আমাদের কারণে রিপন ভিডিও অথবা আপনার হিরো আলম বলেন, আরও কি জানি আছে, টিকটকার আছে, যারা বাংলাদেশের সেলিব্রিটি হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে। আপনারাই সবগুলো শেয়ার করেন। রিপন ভিডিও আমি শেয়ার করেছি, শেয়ার করার পর এখানে আমি দেখেছি প্রায় 4000 ভিউজ। নর্মাল কোনো কিছুই নেই যে কি একটা উৎসাহ দিল যে সাবাস ভাই সাবাস আইএমবিসিএস, এটা দিয়ে একটা উৎসাহ দিল, এটা নাকি মোটিভেশন। এই মোটিভেশন দিয়ে সে 4000 ভিউজ পেয়ে গেল, আর এত দুর্দান্ত একটা ক্লাস নিচ্ছে। আপনি চাকরি পাবেন, মনে করেন 30-40-50 হাজার টাকা চাকরি পাবেন, এইটার মধ্যে আপনাদের কোনো কমেন্ট রেসপন্স কম, তাহলে আপনাদের কপালে চাকরি জুটবে কিভাবে ভাই? দেখেন তো রিপন ভিডিও দেখলে, আমি রিপন ভাইকে খারাপ বলতেছি না, কেউ নেগেটিভলি নিয়েন না, উনি সহজ সরল মানুষ। জাস্ট বললাম যে আজারা ভিডিও কোথায় কি, বিবিএল এর কোথায় কি নায়িকা আনলো, কি আনলো, আবার হচ্ছে আপনার কে সেলুন দোকান দিল, এগুলা নিয়ে আপনার হচ্ছে কি দেখেন, এগুলা দেখেন বলি আপনাদের কপালটা খারাপ। চাকরি কপালে এমনি জুটবে না ভাই, সহজ কথা বলি, পড়াশোনা করবেন চাকরি পাবেন, না হয় পাবেন না, সোজা বাংলা কথা। আপনার সাথে একজনে মনে করেন এখানে একজন টেবিলে পড়তেছে, আপনি বসে বসে রিপেন ভিডিও দেখতেছেন আর হিরো আলমের ভিডিও দেখতেছেন বা নায়িকা দেখতেছেন বসে বসে, চাকরি কি আপনার কপালে জুটবে? নেগেটিভলি নিবেন না, ঠিক আছে? এখানে আমি বলতেছি যে রেসপন্সটা আপনাদের, আমি যেটা, হ্যাঁ ওকে, এখানে ইয়েগুলো ওকে, এটা ক্লিয়ার কিনা এটা না বললে আপনি কিভাবে বুঝবো আমি? যাই হোক, আপনাদের আমি যেহেতু পেজটা চালাই, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে যে ক্লাস নেওয়া। নেক্সট আগামী সপ্তাহ থেকে আর ক্লাস নিব না, আমি আমার বইয়ের কাজে ব্যস্ত থাকবো। আপনাদের জন্য হচ্ছে ওই রিপন ভিডিও দরকার। আন্দাজে প্রিপারেশন নেবেন। আমি আবারও বলতেছি, একই সাথে 46তম বিসিএস আমি অনলি 7 দিন প্রিপারেশন নিয়েছি। কতদিন নিয়েছি আমি? 7 দিন প্রিপারেশন নিয়ে 46তম প্রিলি কোয়ালিফাই করছি। এমনিতে গর্ব করে বলি নাই। 7 দিন আমি যা পড়ছি, আপনি 5 মাসও তা পড়বেন না। সকাল থেকে সারা রাত, মানে সন্ধ্যা একদম রাত ঘুমানো পর্যন্ত পড়তাম। আমার তখন বিয়ে ঠিক হয়, তখন আমি কিভাবে প্রিপারেশন নিয়ে জানেন? আপনি টেকনিকগুলো না জানলে প্রিপারেশন নেবেন কিভাবে? কেউ 5 বছর আপনার পড়ে চাকরি হবে না, আবার কেউ 1 বছর পড়লে চাকরি হবে। কেন? কারণ হচ্ছে আপনার এই প্রিপারেশন মেথডটা বুঝতে হবে। যারা প্রিপারেশন মেথড বোঝে না, যারা প্রিপারেশনের মেথড বোঝে না বা সাজেশন বোঝে না, বা কোন টপিক থেকে কিভাবে পড়তে হয় এটা জানে না, সে জীবনে পরীক্ষা ভালো করবে না। আপনি যত ট্যালেন্টেড স্টুডেন্টই হন না কেন, আপনি জানেন এই ক্লাউড কম্পিউটিং থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আপনি এটা জানেন না, তাহলে আপনি প্রশ্ন কমন পাবেন কিভাবে? তারপর হচ্ছে আপনার ওয়াইফাই, এগুলো থেকে যে প্রশ্ন কমন আসে, আপনি না জানলে কিভাবে আপনি পরীক্ষায় কমন আসবে? কারণ পরীক্ষাতে আপনি কমন পাওয়ার বিষয়, পিএইচডি করার বিষয় না। সো রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে, আমরা আলোচনা চলে যাই, অনেকক্ষণ আমরা বকাঝকা করলাম। ওকে, এরপর হচ্ছে কম্পিউটার বাস মেমোরি রেজিস্টার।
এখান থেকে নর্মালি যে প্রশ্ন আসে কম্পিউটার বাস থেকে 37তম বিসিএসে, যদি আমার স্মৃতিশক্তি আমার সাথে বের না করেন, যে কোনটি মানে বাস নিয়ে একটা প্রশ্ন আসছিল 37তম বিসিএসে, নর্মালি এখান থেকে হচ্ছে মেমোরিটা খুবই গুরুত্বপূর্ণ আর রেজিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার গত এই বিসিএস আসছে যে সবচেয়ে দ্রুত কোনটা, সবচেয়ে এই রেজিস্টারটা দ্রুত আসে, এই রেজিস্টার থেকে প্রশ্ন বেশি আসে আর মেমোরি থেকে প্রশ্ন বেশি আসে। এই তিনটা সেগমেন্ট এখানে কম্পিউটার বাস, মেমোরি, রেজিস্টার, এখান থেকে মেমোরি খুবই গুরুত্বপূর্ণ। রিটেনে তো প্রতি বছরই প্রশ্ন দেয় মেমোরি থেকে, আর রেজিস্টার খুবই গুরুত্বপূর্ণ। এপ্রিলিতে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই যে বললাম যে আপনার এখানে তিনটা জায়গা থেকে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা না জানেন তাহলে প্রিপারেশন নেবেন কিভাবে? সব যদি পড়ে ফেলেন তাহলে পারবেন না তো। সো এখান থেকে কম্পিউটার বাস যেটা, এটা হচ্ছে রিটেনে আসে। রিটেনে আসে, রিটেনের জন্য পড়লে ডিটেলস পড়বেন, আর যদি প্রিলির জন্য পড়তে চান শুধু বিগত সাল পড়লে বা এটা বুঝে শুনে পড়ার বিষয়টা, বিগতর কিছু নেই। মেমোরিটা অবশ্যই ডিটেলসই পড়বেন, কারণ রিটেনও আসে, রেজিস্টারও ডিটেলস পড়বেন, রিটেনে আসে। ওকে, সো এই এখান থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসবে। রিটেনে তো প্রতিবারই প্রায় আসে প্রশ্ন, মেমোরি থেকে প্রতিবারই রিটেনে প্রশ্ন আসে, রেজিস্টার থেকেও মাঝে মাঝে আসে। সো ডিটেলস পড়বেন বেশি, মেমোরিতে গুরুত্ব দিবেন, রেজিস্টারটা গুরুত্ব দিবেন। ওকে, তারপরে হচ্ছে আমরা যাব এরপর হচ্ছে সিপিইউতে মাইক্রোপ্রসেসর। সিপিইউ মাইক্রোপ্রসেসর আল্লাহর রহমতে রিটেনে প্রতিবার প্রশ্ন আসে। এই সিপিইউর একটা চিত্র আছে, চিত্র দেখবেন যারা রিটেন দিয়েছেন আর কি, ওরা দেখবেন যে সিপিইউ দিয়ে প্রতি বছর রিটেনে প্রশ্ন দেয়, প্রত্যেকবার প্রশ্ন দেয়। এটার কারণটা চেঞ্জ করতে পারে, মানে এটা মনে করেন এটা বলতে কি বোঝায় বা কাকে বলে, এরকম করে প্রশ্ন ঘুরাতে পারে, কিন্তু সিপিইউ নিয়ে প্রতি বছর প্রশ্ন থাকে। সো রিটেনের জন্য মাস্ট মানে পড়া ফরজ। আর আপনি প্রিলির জন্য যদি বলেন, আপনি তো প্রিলি বলেন, রিটেন বলেন, এটা সবই পড়তে হবে। সো এটা ডিটেলস পড়বেন, মাইক্রোপ্রসেসরও ডিটেলস পড়বেন। এখানে মাইক্রোপ্রসেসর রিটেনের জন্য মাইক্রোপ্রসেসর হচ্ছে মনে হয় ইয়েতে আসছিল 43তম না 40তম রিটেন আসছিল। সিপিইউ প্রতি বছরে আসে। সো এটা মাস্ট রিড পড়া, মানে পড়তেই হবে। সিপিইউ মাইক্রোপ্রসেসর ডিটেলস পড়বেন, প্রিলি রিটেন দুইটাতে কাজে আসবে। রিটেনের প্রতিবার আসে, এটা থেকে প্রশ্ন আপনার প্রিলিতেও আসতে পারে, রিটেনও আসবে। তারপরে ইনপুট আউটপুট ডিভাইস যেটা, এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, মাঝে মাঝে এক দুবার মিস যায়। সো এটা 100% দিতে পারেন, ওগুলো 100%, আমি সবগুলোতে পার্সেন্টেজ কি করে নাই, উল্লেখ করে নাই। তো আপনি হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসগুলো খুবই সহজ। মনে করেন আপনি কিবোর্ডে আপনি টাইপ করতেছেন, এটা কি ইনপুট ডিভাইস। আমরা মোবাইলে যে ছবিটা দেখি, বা আপনি মনে করেন আপনি যে এখানে আমাকে যেটা দেখতেছেন এটা আউটপুট দিয়ে, যখন আমি লিখি এরকম কিবোর্ডে যখন টাইপ করে, এটা কি হয়, ইনপুট ডিভাইস। হ্যাঁ, আবার কোনটা ইনপুট আউটপুট মডেম, ইনপুট আউটপুট ডিভাইস কোনটা। তারপর হচ্ছে আপনার টাচ স্ক্রিন কি হয়, আমরা টাচ স্ক্রিন দিয়ে একটা জিনিসে টাচও করি, আবার এটাকে মানে জুম করে দেখতে পারি। সো এটা কি হয়ে যায়, ইনপুট আউটপুট ডিভাইস। সো ইনপুট এবং আউটপুট ডিভাইস কোনটা, আপনাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়। কি কেটে গেছে? চলতেছে না? দেখ তো, আমি এখানে আসছি যে দেখা যায় কিনা, দেখা যায়? হ্যাঁ, ওকে। তো প্রশ্নটা আসতে পারে কেমন, ইনপুট আউটপুট থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে। আমি বুদ্ধি শিখিয়ে দিই, আপনি প্রিভিয়াস বিশেষ কোশ্চেন দেখলে দেখবেন যে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়। দেখা গেছে যে আপনার মনে করেন যে সবগুলো ইনপুট ডিভাইস, একটার মধ্যে আউটপুট ডিভাইস দিয়ে দিবে। আবার প্রশ্নার্থ নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়, আবার নিচে বলতে পারে যে নিচের কোনটি ইনপুট আউটপুট উভয়। ঠিক আছে, সো এই ইনপুট আউটপুট ডিভাইসটা আপনি কি করবেন, এইটাও আপনি বুঝে শুনে যদি প্র্যাকটিস করেন, আপনি দুইবার যদি কেউ রিডিং দেয় ইনপুট আউটপুট ডিভাইস, তার হয়ে যাওয়ার কথা। এটা রিটেনে মাঝে মাঝে আসে, রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না এরকম বলা যাবে না, মাঝে মাঝে এটা আসে, পড়তে হবে, কিন্তু প্রিলিতে মাস্ট এটা পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অনুবাদক প্রোগ্রাম। এখানে অনুবাদক প্রোগ্রামটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনুবাদক যে প্রোগ্রামটা, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, হ্যাঁ, এই অনুবাদক প্রোগ্রামগুলো থেকে আপনি দেখবেন 40তম বিসিএস এর প্রশ্ন আসছে। তারপর হচ্ছে আপনার এরপরে আরো কয়েকটা বিসিএস এর প্রশ্ন আসছিল। হ্যাঁ, সো অনুবাদক প্রোগ্রামগুলো ভালো করে পড়বেন। এটা হচ্ছে বুঝে শুনে পড়ার বিষয়। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অনুবাদক প্রোগ্রাম যেটা, এটা বুঝে পড়বেন, এটাতে গুরুত্ব দিবেন, অনুবাদক প্রোগ্রামে গুরুত্ব দিবেন। মোটামুটি এখান থেকে এটা দেখবেন প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করলে আপনি অ্যান্সার করতে পারবেন। এখান থেকে প্রশ্ন প্রিভিয়াস প্রশ্ন প্লাস হচ্ছে একটু ভিতরে বুঝে শুনে পড়লে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আইপি অ্যাড্রেস, ওএসআই মডেল। এই ওএসআই মডেল থেকে প্রশ্ন আসে। তারপর ডিএনএস সার্ভার, হ্যাঁ, ডিএনএস সার্ভার, ওএসআই মডেল, তারপর আইপি অ্যাড্রেস। এটা এখান থেকে রিটেনেও প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। আবার যদি বলেন প্রিলিজ আসে কিনা, প্রিলিতে খুব এগুলো থেকে মোটামুটি ভালোই ডেপথ কোশ্চেন করে।
তবে এটা যদি আপনি বুঝে শুনে পড়েন তাহলে অ্যান্সার করতে পারবেন। যেহেতু রিটেনেও প্রশ্ন আসে এবং প্রিলিতেও প্রশ্ন আসে ভালো করে, সো এটা ভালো করেই পড়বেন। এটা বুঝে শুনে ডিটেলস পড়ার বিষয়, না হয় আপনি বুঝবেন না। ওকে, তারপর হচ্ছে এটা কিন্তু পড়তে হবে, এই এডিএফ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, আইপি অ্যাড্রেস, ওএসআই মডেল, এটা না পড়লে আপনি রিটেনেও খারাপ করবেন, প্রিলিতেও খারাপ করবেন। সো যেহেতু রিটেন দুইটাতেই এটা পড়তে হবে বুঝে শুনে, সো এটা বিস্তারিতই পড়বেন। তারপর ই কমার্স, ইমেল। ই কমার্স নিয়ে হচ্ছে আপনি রিটেনে আপনি একবার রিডিং দিলেই পারবেন। আবার ই কমার্স সাইটগুলোর এই প্রিলিতে যদি আসে, ই কমার্স সাইটগুলো হচ্ছে আপনি এটা হয়তো মনে করেন যে আপনার আলিবাবা কার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ই কমার্স সাইটের প্রতিষ্ঠাটা শিখবেন। ই কমার্স থেকে কি শিখবেন, বিভিন্ন ই কমার্স সাইটের কি প্রতিষ্ঠা সালটা, তারপর হচ্ছে আপনার কে প্রতিষ্ঠা করছে এটা, আর রিটার্নের জন্য পড়বেন হচ্ছে ই কমার্স সাইটগুলোর অবদানটা কি বা কিভাবে কাজ করে বা কত ধরনের এরকম। আর ইমেল থেকে কি হয়, হয়তো আপনার অ্যাট দ্য রেটের এই পরের অংশের নাম কি, আগের অংশের নাম কি, বা ইমেলটা কত সালে চালু হয়, হ্যাঁ, তো ইমেল নিয়ে মোটামুটি এরকম কিছু অংশ আছে। সো এটাও আপনি মোটামুটি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করলে পারবেন। আর রিটার্নে তো ই কমার্সের বৈশিষ্ট্য বা হ্যান এগুলোই আসে। তো এটা হচ্ছে আপনি মাঝে মাঝে আসে আর কি, বুঝতে পারছেন। সাইবার সিকিউরিটি থেকে এটা ব্যাংকের জন্য তো ফরজ, ব্যাংকের জন্য প্রতিবার সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা থেকে বিশেষ করে হ্যাকিংয়ের যে বিষয়গুলো, হ্যাঁ, হ্যাকিং রিলেটেড প্রশ্ন ব্যাংকে প্রতিবার আসে। এই যারা ব্যাংকে প্রিপারেশন দেন বলেন তো, এই কথাটা আপনাদেরকে কেউ খুব বেশি বলে? ব্যাংকে ম্যাক্সিমাম সময় এই হ্যাকিং রিলেটেড প্রশ্ন দেখবেন। বাংলাদেশ ব্যাংক বলেন, তারপর হচ্ছে সমন্বিত ব্যাংকের কম্বাইন্ড যে ব্যাংকের সার্কুলারগুলো হয়, এর পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আপনার এই হ্যাকিং থেকে প্রশ্ন আসে। সো সাইবার সিকিউরিটি থেকে আপনি ব্যাংকের জন্য তো ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে। ইদানিং বিসিএস প্রিলিতেও পরীক্ষা দেওয়ার প্রশ্ন শুরু করছে, আগে আসতো না। সো এটা ব্যাংক বলেন, বিসিএস বলেন সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি ফোকাস রাইটিংয়ে ব্যাংক ফোকাস রাইটিংও আসতে পারে, রচনা আকারে বিসিএস রিটিনে আসতে পারে, ব্যাংক ফোকাস রাইটিংয়ে আসতে পারে, অথবা হ্যাকিং রিলেটেড প্রশ্ন আসতে পারে। মানে সাইবার সিকিউরিটি নিয়ে আপনি প্রশ্ন যা পড়বেন তা বিস্তারিতই পড়বেন, ঠিক আছে। ব্যাংকের জন্য দেখবেন যে আপনি যখন ব্যাংক কোশ্চেন সলভ করবেন, বিআইবিএম এর কোশ্চেন সলভ করবেন, তখন আপনি ব্যাংকের হ্যাকিং এর জায়গা দেখবেন একটা চার্ট দিয়ে রাখে, হ্যাঁ, ওই চার্টটা পড়লে দেখবেন আপনি মোটামুটি বুঝে আসতেছে। সো পড়তে বসলে বুঝবেন যে কোথায় রিয়াজ ভাই কোনটা বসেছে। হ্যাকিং নিয়ে যেখানে প্রশ্ন আসে, এটা ব্যাংকে বেশি প্রশ্ন আসে, আর ইদানিং প্রিলিতে বেশি প্রশ্ন আসা শুরু করছে। সো আপনি হচ্ছে এটা নিঃসন্দেহে খুব ভালো করেই পড়বেন। এটা ফোকাস রাইটিং বলেন, তারপর হচ্ছে বিসিএস রিটেন ইংলিশ রচনা বলেন, তারপর হচ্ছে বিসিএস প্রিলি বলেন, ব্যাংকের প্রিলি বলেন, অন্যান্য চাকরি পরীক্ষা আসে, অন্যান্য চাকরি পরীক্ষা একটু কম আসে, কিন্তু ব্যাংক প্রিলি, বিসিএস প্রিলি, ব্যাংক ফোকাস, তারপর হচ্ছে বিসিএস রিটেনে সব জায়গায় আসে। এই যে আমি যে আপনাকে সংক্ষেপ সামারাইজ করে দিলাম, এটাকে আপনাদেরকে কেউ করে দেয় ভাই? বলেন তো। আপনি যারা আজকে নতুন লাইভে জয়েন করছেন, আপনি কি জানতেন যে এখানে হ্যাকিং থেকে যে প্রশ্ন ব্যাংকে আসে? যারা লাইভে জয়েন করছিলেন একটু বলেন তো, আপনারা কি জানতেন যে হ্যাকিং থেকে যে প্রশ্ন এরকম আসে? আবার হ্যাকিং নিয়ে দেখলেন বিসিএস নিয়ে বলছি, ব্যাংক নিয়ে বলছি, ফোকাস, রচনা, জানতেন কিনা একটু বলেন তো। যারা জানেন তারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন খুব ভালো করে, যারা জানেন না বুঝতে হবে তারা নতুন। জানেন কি না? জানলে ওয়াই লেখেন, আর না জানলে নো লেখেন, হ্যান। যারা জানেন তারা ওয়াই লেখেন, আর যারা জানতেন না তারা হ্যান লিখেন। হ্যাকিং নিয়ে যে ব্যাংকে বেশি প্রশ্ন আসে, বিশেষ করে বিআইবিএম এর পছন্দের টপিক, কারা কারা জানতেন? যারা হ্যাকিং নিয়ে জানতেন তারা হচ্ছে ওয়াই লেখেন, আর যারা জানতেন না তারা হ্যান লেখেন। এরা মনে হয় ঘুমাই গেছে নাকি আল্লাহ জানে। এই ঘুমানো দিয়ে চাকরি সাধন হবে না বন্ধু, এই ঘুমানো দিয়ে চাকরি সাধন হবে না। কে কে জানতেন হ্যাকিং নিয়ে? ওকে, আমি বুঝছি আপনারা যে ঘুমিয়ে আছেন, আপনাদের আশায় করলে আমার কালকে অফিসের সময় হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আপনি ডাটা কমিউনিকেশন যে মাধ্যমটা, ডাটা কমিউনিকেশন মাধ্যমে কি করবেন, এটা ইদানিং প্রিলিতে দেওয়া শুরু করছে, আগে দিত না। আগে হচ্ছে রিটেনে মাঝে মাঝে আসতো, রিটেনেও খুব কমই আসতো, প্রিলিতে কম আসতো, কিন্তু ব্যাংকে আসতো মাঝে মাঝে। সো এটা ইদানিং প্রিলির জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সো এটা এখন আপনি বলতে পারেন যে মাঝে মাঝেই আসবে। ডাটা কমিউনিকেশন মাধ্যমটা হচ্ছে বুঝে শুনে পড়ার বিষয়। ডাটা কমিউনিকেশন মাধ্যমগুলো হচ্ছে আপনি বুঝে শুনে তারপর বলবেন। এটা প্রিভিয়াস কোশ্চেনের কিছু নেই, এটা হচ্ছে বুঝে শুনে পড়ার বিষয়। রিটেনেও কাজে আসবে, প্রিলিতেও কাজে আসবে। সো কি করবেন,
এটা হচ্ছে আপনি বুঝে শুনে পড়বেন, এটা বুঝে শুনে নোট করে ফেলবেন। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান মনে করেন আছে কি মাইক্রোসফট, IBM, এরকম তথ্য প্রযুক্তির যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, অ্যাপেল আছে, হ্যাঁ অ্যাপেলের প্রতিষ্ঠা থেকে, তারপর হচ্ছে আপনার ওরাকলের প্রতিষ্ঠা থেকে, এরকম হচ্ছে আপনার মানে মাইক্রোসফটের প্রতিষ্ঠা থেকে তথ্য প্রযুক্তির যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, অনেক বইতে দেখবেন ইনশাল্লাহ আমাদের যখন বইটা আসবে তখন দেখবেন এগুলো ঠিক যা দরকার তাই থাকবে, ফালতু ফালতু জিনিস আমি দিব না। অনেক বইতে দেখবেন এত তথ্য দিয়ে রাখে, তথ্য প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান নিয়ে পুরো রচনা কেউ আপনাকে পড়তে বলা নাই। এটা কিভাবে পড়বেন, এটা হচ্ছে এই মনে করেন মাইক্রোসফট, অ্যাপেল, হ্যাঁ তারপর হচ্ছে আপনার IBM, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা পড়বেন, এটা সদর দপ্তর কোথায় এটা পড়বেন, আর হচ্ছে কে প্রতিষ্ঠা করছে এটা পড়বেন, আর যদি সাম্প্রতিক কোনো বড় অ্যাচিভমেন্ট এটা পড়বেন। শেষ, বড় প্রতিষ্ঠানগুলো থেকে এগুলোই পড়বেন। এখান থেকে আপনি কি মোটামুটি ধরে নিতে পারেন এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে প্রশ্ন আসে। সো এটাও ফেলে দেওয়ার মতো না যে কয়েকটা সেগমেন্ট বলছি, প্রতিষ্ঠা সাল, কে প্রতিষ্ঠা করেছে, এর সদর দপ্তর কোথায়, বা হচ্ছে আপনার সাম্প্রতিক কোনো বড় অ্যাচিভমেন্ট যদি থাকে। যেমন এবার কিন্তু BCSE আপনার যে অ্যালন মাস্কের প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার BCSE কিন্তু অ্যালন মাস্কের একটা প্রশ্ন দিতে পারে, কারণ উনি বাংলাদেশে বিনিয়োগ করার একটা সম্ভাবনা আছে। সো যদি বিনিয়োগ করে ফেলে তো ধরে নেন যে 47 একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। সো প্রশ্নের কনসেপ্ট ধরতে পারা, আমি কালকে ডক্টর ইউনূসকে নিয়ে কিছু প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন দিয়েছি, যে ওনার জিরো তথ্য নিয়ে 30 নিয়ে 5টা প্যাটার্ন প্রশ্ন দিয়েছি। আশা করছি যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল নিচের কোনটি 30 অন্তর্ভুক্ত নয়, এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এমনকি ওই প্রশ্নটাই হয়তো চলে আসছে মনে করেন। সো প্রশ্ন ধরার একটা মানে আপনার প্যাটার্ন জানতে হবে। তথ্য প্রযুক্তি বড় পুরো রচনা লিখে দিলে হবে না, বাজারে সব বইতে আপনার রচনা আকার লেখা আছে। যখন আমার বই আসবে ইনশাল্লাহ আমি এর বাহিরে খুব বেশি দরকারের বাইরেও তথ্য দিব না। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বাইরে ভাই এটা তো প্রতিবার এখন আসে, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন 100% প্রতিবার আসে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম কেমন, কিভাবে পড়বেন, যেমন লাস্ট এই 46তম BCSE না জানি 45-এ আসছিল ফেসবুকের সদর দপ্তর কোথায়। তারপর 41তম BCSE আসছিল কোন বাংলাদেশি নিচে কে হচ্ছে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা, যেমন হচ্ছে আপনার জাভেদ করিম। তো আপনার জাভেদ করিম আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, ওনার একটা প্রশ্ন। সো আপনি দেখবেন ইউটিউবের প্রতিষ্ঠাতাকে আপনার ফেসবুকের প্রতিষ্ঠাতাকে, তারপর হচ্ছে যেমন টিকটক নিয়ে ভাই আসবে না, টিকটক নিয়ে যেমন বাজারে বইগুলোতে কি করছে, টিকটক নিয়ে 1 পৃষ্ঠা মানে দিয়ে দিচ্ছে, দরকার নাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে, সদর দপ্তর কোথায়। আর টুইটারের ক্ষেত্রে হয়তো যে কতটা শব্দের মানে হচ্ছে টুইট করা যায়, এগুলা এই হাতে গোনা কয়টা তথ্যই পড়বেন। বাজারের বই থেকে বাকি তথ্যগুলো এক টানে এইভাবে কেটে দিবেন। কি করবেন, এক টানে এইভাবে কেটে দিবেন, বাইরে এত রচনা দরকার নাই। তো আপনি সোশ্যাল মিডিয়া থেকে আমি যা বলছি এগুলো থেকে পড়বেন। আবার আপনার এখান থেকে আসতে পারে যে লাস্ট BCSE মনে আসছিল এরকম একটা প্রশ্ন নিচ্ছে, কোনটি সোশ্যাল মিডিয়া নয়, উইকিপিডিয়া মনে অ্যান্সার এরকম একটা ছিল, উইকিপিডিয়া অপশনে মনে উইকিপিডিয়া ছিল, উইকিপিডিয়া তো সোশ্যাল মিডিয়া না। সো সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি 100% প্রশ্ন পাবেন, এটা তো আমাদের জীবনের সাথে জড়িত। তো কিভাবে পড়বেন, যে এটা হচ্ছে যে যেটা বলছি আর কি, সাল, কে প্রতিষ্ঠাতা, সদর দপ্তর কোথায়, আর যদি স্পেশাল কোনো কিছু থাকে, যেমন হচ্ছে আপনার মনে করেন আপনার ইনস্টাগ্রামে সর্বনিম্ন কত মিনিটের বা কত সেকেন্ডের ভিডিও আপলোড করা যায়, টুইটারে কত শব্দের কি টুইট করা যায়, আর হচ্ছে আপনার যেমন হচ্ছে কি লিঙ্কডইনের প্রতিষ্ঠা কত সাল, কে প্রতিষ্ঠা করছে, তারপর লিঙ্কডইন হচ্ছে সর্বশেষ কত মানে বড় কোনো অ্যাচিভমেন্ট হলে এটা নিয়ে প্রশ্ন আসছিল 37তম না 36তম BCSE। সো সামাজিক যোগাযোগ মাধ্যমটা পড়বেন কিভাবে, যেটা বলছি জাস্ট এইটুকুই পড়বেন, বাকিগুলো পড়ার দরকার নেই। ফার্মওয়্যার নিয়ে প্রশ্ন রিটেনে আসে, বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম মানে হচ্ছে বায়োস, আর হচ্ছে এমবেডেড কম্পিউটার। সো এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকেও ম্যাক্সিমাম সময় প্রিলিতেও রিটেনে আসবে। এই বায়োস নিয়ে তো এবারও রিটেনে প্রশ্ন আসছে, 45তম রিটেনে কিন্তু বায়োস থেকে প্রশ্ন আসছে, আগের BCSE আসছিল। এই ফার্মওয়্যার, বায়োস, এমবেডেড কম্পিউটার সিস্টেম, এখান থেকে ম্যাক্সিমাম সময় বিশেষ করে এই 2টা টপিক থেকে রিটেনে প্রতিবার আসে, ম্যাক্সিমাম সময় মানে 1-2 মিস যায়, প্রতিবার রিটেনে আসে। আর এমবেডেড কম্পিউটার থেকে প্রিলিতে মাঝে মাঝে আসে। আর পুরো টপিকটা যদি বলি তাহলে প্রিলিতে ম্যাক্সিমাম সময় মানে মনে করেন 80% বাড়ি আসে, আর হচ্ছে রিটেনে মনে করেন 95%ই আসে। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে বুঝে শুনে পড়বেন। মনে করেন বায়োসটা, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা কি, এটা অনেক সময় বেশি বায়োসের পূর্ণরূপও আসতে পারে, বা এটা কি প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আপনার ফার্মওয়্যারটা কি, যেমন 40তম BCSE না 38তম BCSE আপনার ফার্মওয়্যার জায়গায় আইরমওয়্যার আসছে, মানে
ফার্মারের জায়গায় অ্যাপ ছিল না, আই দিয়ে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, ফার্মারে বলে অ্যাপ ছিল না। আপনি এটা কি কারো মনে আছে, খেয়াল করছেন কখনো? এই আপনারা যে কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখছেন, আমি এখানে থেকে বলছি ডেটা কমিউনিকেশন থেকে আপনার ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো প্রশ্ন আসতে পারে। তারপর ডেটা কমিউনিকেশনের মধ্যে আপনার মাধ্যম আসে, আর প্রকারভেদগুলো ভালো করে বুঝলে আপনি দেখবেন প্রশ্ন কিভাবে আসে। ডেটা কমিউনিকেশনের মাধ্যম থেকে প্রশ্ন আসে। তারপর ডেটা কমিউনিকেশন মেথড, ডেটা কমিউনিকেশন তো কয়েক ধরনের আছে। মাধ্যমগুলো হচ্ছে ওয়্যারলেস, ওয়্যার মাধ্যম, ওয়্যারলেস মাধ্যম। তারপর হচ্ছে মেথড হচ্ছে কিভাবে যায়। হ্যাঁ, তো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার এই টাইপের। জাস্ট আপনি অধ্যায় গেলে একবার রিডিং দিবেন, বুঝে শুনে দিলে আপনি পাবেন। এটা রিটেনও আসে, প্রিলিতে যেহেতু আসে, আপনি একবার যাই পড়লে বুঝবেন যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর হচ্ছে আমার প্রিলি রিটেন দুইটা আসবে কি না, আমার এখানে হচ্ছে আপনি হয়তো পাশে উল্লেখ থাকবে প্রিলি একদম আপনার বাংলাদেশে ইনশাল্লাহ যখন বইটা আসবে তখন বাংলাদেশে আপনি আর কোনো অন্য চাকরির জন্য একটা বই কিনলে এনাফ হবে। অথবা আমি আমার এটাকে হয়তো দুইটা বা তিনটা পার্ট করতে পারি, অথবা এক পার্টে নিয়ে আসতে পারি। একটু মোটা হয়ে গেলে 2 পার্ট বা 3 পার্ট করবো। আর যদি মনে করেন না মোটামুটি না, একটু মোটা না, তাহলে হচ্ছে আমি যেহেতু প্রেজেন্টেশনে গুরুত্ব দিব, তো সো একটু পেজ তো বাড়বেই, এই হাতটা 2 পার্টও করতে পারি। আচ্ছা, এটা নিয়ে হয়তো অন্য সময় বলবো, এখন বই নিয়ে কথা বলার দরকার নেই। ইনশাল্লাহ আপনি আমার বইতে যখন মানে পড়তে যাবেন তখন অনেক কিছু জানবেন, মনে হয় যেন আমি আপনার পাশে থেকে বলে দিচ্ছি। ওকে, সো এখন বই নিয়ে কথা বলবো না। আচ্ছা, তারপর হচ্ছে ফার্মারটা এভাবে পড়বেন। মনে করেন ফার্মারটা কি, আপনারা কি দেখছিলেন 38তম বিসিএস কিংবা 40তম বিসিএস, যদি ভুল না করে 38তম বিসিএস ফার্মারের শব্দটা স্পেলিংই ভুল ছিল। ফার্মার না থাকে আয়ের ময়ার ছিল কিনা একটু মনে আছে কারো আপনাদের? প্রশ্ন অ্যানালাইসিস এভাবেই করবেন যে কোন বিসিএসে কোন কোশ্চেনটা ঝামেলা ছিল, যাতে মাথায় থাকে। বুঝতে পারতেছেন? রিয়াজবার অ্যানালাইসিসটা বেস্ট কেন? কারণ হচ্ছে অন্যতম যে এগুলো আমি মাথায় রাখি। সম্ভবত আমি ভুল করে না থাকলে হয়তো 38 কিংবা 40তম বিসিএসে 38 হওয়ার সম্ভাবনা বেশি। ফার্মার স্পেলিং ভুল ছিল, কোশ্চেনটা ফার্মার নিয়ে প্রশ্ন আসছিল। ঠিক আছে, 48তমের জন্য কিভাবে প্রিপারেশন শুরু করবেন? মোহাম্মদ সাবেদ চৌধুরী ভাই, অলরেডি আমি বিসিএস প্রিলি কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে একটা লাইভ ক্লাস নিয়েছি। পেজে খুঁজলে আপনি পাবেন। ঠিক আছে, পেজে খুঁজলে পাবেন। ওইটা 47-এর জন্য যেটা, 48-এর জন্য এটা। আমি যদি মরেও যাই, জীবনে যতবার বিসিএস প্রিপারেশন নেবেন ওইভাবেই নেবেন। আমি সাজেশনটা দিলে ওইভাবেই দেয় যেটা আজীবন কাজে লাগবে। এই বিসিএস জন্য একরকম, ওই বিসিএস জন্য একরকম, এরকম কিন্তু না। শুধু প্রেক্ষাপট যদি চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হলে একটু প্যাটার্ন চেঞ্জ হবে। ওকে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম, সার্ভারের নাম। আপনার প্রশ্ন আসতে পারে স্যার কোনটি, এটা কি? মনে করেন এপিআই এটা কি? ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার, না আরো অন্যান্য কিছু, বা সামাজিক যোগাযোগ মাধ্যম, এরকম প্রশ্ন আসতে পারে। বিভিন্ন ধরনের আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজারের নাম, ওয়েব সার্ভারের নাম পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। 41তম বিসিএস এ মানে 2টা প্রশ্ন আসছে, আমি যদি ভুল না করি। এপিআই প্রশ্ন আসছিল, আরটা হচ্ছে কি জানো, MIIS এই টাইপের কিছু একটা মনে হয়, আমার শিওর না, মাথায় অনেকদিন হচ্ছে পিলির পড়াশোনার সাথে 6-7 মাসের মতো। এপিআই নিয়ে একটা প্রশ্ন ছিল, আরটা হচ্ছে কি যেন মাথায় ছুটে গেছে। মানে ওয়েব ব্রাউজার আর ওয়েব সার্ভার নিয়ে আপনি প্রশ্ন পড়বেন। মানে এই ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার নিয়ে আপনি লিস্ট যে বইতে ভালো পাবেন, অথবা নেট থেকে ঘেটে বিভিন্ন ওয়েব ব্রাউজারের নামগুলো মুখস্থ করে ফেলবেন। আর একটা হচ্ছে আপনার এটা কি বলে, ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভারের নামগুলো কি করবেন, একটু নোট করে ফেলেন। এখান থেকে কিন্তু প্রিলিতে ম্যাক্সিমাম সময় প্রশ্ন, ম্যাক্সিমাম না সরি, হঠাৎ করে প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে, সো এটা ভালো করে পড়বেন। আরটা হচ্ছে আপনার এই যে এটা এখানে কোন টপিকের ভিতর জানি চলে আসে, যেমন কিছু কিছু জিনিস আছে আপনার এরকম, এই যে এটাকে কি বলে, এই এটা ভুল হতে গেলাম। হ্যাঁ, অ্যারে, ওই যে ইয়ার কি লিপু, লাস্ট ইন ফার্স্ট আউট, তারপর হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, ভুলে গেছে, মাথায় ছুটে গেছে টপিকটা। আচ্ছা, ওইটা এগুলো পড়তে গেলে আপনার চলে আসবে। হ্যাঁ, বিগত বিসিএস যখন সলভ করবেন তখন ওই টপিকটা আপনার আন্ডারে আসবে। এটা আমার মাথা থেকে ছুটে গেছে, এখন মনে নেই। সো আপনি হচ্ছে এই যে এখান থেকে যদি আপনি বলেন যে এখান থেকে সব জায়গা থেকে রিটেন আসবে, এখান থেকে রিটেনে শুধু আসে না নর্মালি, এটা সামনে হয়তো যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসতেও পারে, তবে লাস্ট কয়েক বিসিএস এখান থেকে রিটেনে আসেনি। তারপর হচ্ছে আপনার রিটেনে আসেনি এখান থেকে হচ্ছে আপনার আর কি মোটামুটি সব জায়গাতে রিটার্নের। সো আপনি বলা চলে যে আপনি প্রিলির এই প্রিপারেশনটা নিলে আপনার রিটার্নেরও একটা কি প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এ ছিল আমাদের এই কম্পিউটার। হচ্ছে আপনি যদি এখান থেকে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আমার ব্যক্তিগত ধারণা যদি গতানুগতিক প্রশ্ন আসে তাহলে 11, 12 কিংবা 13 আসতে পারে। আর যদি আগের মতো লাস্ট কয়েক বিশেষ খুব কঠিন প্রশ্ন আসছে, তাও সর্বনিম্ন আপনি 11 কমন পাবেন। আর যদি একদম এর থেকে কঠিনও আসে তাও 10 আসবে। সো
এই এই অংশগুলো যদি আপনি ইয়া করেন, এর বাইরে যদি কোনো টপিক থাকে সেগুলো জাস্ট বিগত সালে প্রশ্ন পড়বেন, আর কিছু লাগবে না। এখন এই বইটা কোন বই থেকে কম মানি ফলো করতে পারেন? 8 লাখ আপনার বইটা পাচ্ছি স্যার, আল্লাহ জানে, যদি হাইতে বেঁচে থাকে ইনশাল্লাহ পেতে পারেন। দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আমার তো আল্লাহর মধ্যে আল্লাহ কিডনির রোগ, হাই প্রেশার রোগ থেকে শুরু করে যা আছে সব দিয়ে রাখছে। যদি বেঁচে থাকি পাওয়ার সম্ভাবনা বেশি, যদি বেঁচে না থাকি পাবেন না। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি কম্পিউটার জন্য যদি প্রিপারেশন নিতে চান, এটা কোনো পেইড কথা না, আমি আমার বুক লিস্টে বলছি। আপনি যদি একদম ডিটেলস অনেক সময় রিটেনও কাজে সেভাবে পড়তে চান, হালাল কম্পিউটার পড়বেন। হালাল কম্পিউটার ভাই, হালাল ভাইয়ের বইটা খুবই ভালো, একটু বেশি তথ্য দিচ্ছে, যেখানে কিছু লাগে না এরকম জায়গায় কিছু কিছু বেশি তথ্য আছে, তবে বেস্ট একটা বই। আর যদি মনে করেন আপনার 10 মার্কের প্রিপারেশন, মানে 10 মার্ক লাগে, 8, 9, 10 হলে চলে, 11 হলে চলে, এটার ক্ষেত্রে এটা থেকে পড়লে আপনি 12, 13 পাওয়া সম্ভব। আর যদি মনে করেন ইজি কম্পিউটার পড়েন, ইজি কম্পিউটার পড়লে হয়তো 10 অথবা 11তে স্যাটিসফাইড থাকতে হবে। আর যদি মনে করেন আপনার প্রফেসরসও খুব ভালো, প্রফেসরস পড়লে হয়তো এখানে 11 অথবা 12 আসতে পারে। সো আপনি হচ্ছে কম্পিউটারের জন্য আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে। বাজারে কম্পিউটারে শুধু সেলফ সাজেশন বইটা ছাড়া সবগুলো আমার পড়া আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে পার্সোনালি মনে হলো সবচেয়ে ভালো আলাল ভাইয়ের কম্পিউটারটা। একটু ডিটেলস কিছু অপ্রয়োজনীয় তথ্য আছে, আপনি যেহেতু আমি সাজেশন করছি ওই হিসাব করে ফলো করে পড়লে বুঝতে পারবেন যে কোনটা বাদ দিতে হবে, না হয় এটা রিটার্নেও খুব কাজে আসবে। আর যদি 10, 11 মধ্যে স্যাটিসফাইড থাকেন ইজি কম্পিউটার, যদি 11, 12 লাগে তাহলে হচ্ছে প্রফেসরস পড়তে পারেন। প্রফেসরসও পড়া আছে, ইজি কম্পিউটার পড়া আছে, আলাল কম্পিউটার পড়া আছে, তারপর হচ্ছে আইসিটি ভিউ পড়া আছে। মোটামুটি বাজারে কম্পিউটার যা আছে সবগুলোই পড়া আছে। সেলফ সাজেশনটা পড়ি নেই, সেজন্য বলি নেই। সো আপনি যদি মোটামুটি এভাবে ফলো করে পড়েন, আশা করতেছে আপনি ইনশাল্লাহ সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি 10 আপ থাকবে, 10-এর উপরে থাকবে। আমি আলহামদুলিল্লাহ মানে কম্পিউটারে কখনোই এর থেকে কম পাইনি। মোটামুটি 10, 11, 12, 13 এরকম এভারেজ আমার থাকে। একদম কঠিন প্রশ্ন, লাস্ট কয়েকটা বিশেষে খুব কঠিন প্রশ্ন হয়েছে, ঠিক আছে। সো আপনি এটা ফলো করে কি করবেন, পড়বেন। আজকের কম্পিউটার সাজেশন ক্লাসটা কার কার ভালো লাগছে বলুন তো? আপনাদের কি বলেন তো, এরকম কি প্রত্যেকটা টপিক ধরে ধরে কি আপনাদের সাজেশন দিছি? আমি দেখেন প্রত্যেকটা টপিকে কিন্তু আলোচনা করছি। তুমি তো চা খাওয়ালা না, তো কি লাভ? দাদা চা নিয়ে আসো, গলা শুকিয়ে গেছি, কই দাও পানি দিয়ে একটু, গলা শুকিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনারা এই কম্পিউটার ইউনিক সাজেশনটা কি আগে পাইছিলেন বলেন? এই থ্যাংক ইউ দিবেন না আপনারা? কালকে আমার বাড়ির মানুষ 4 পাশে চলে যাবে, আপনাদের নিয়ে ক্লাস করতেছি আমি। কম্পিউটারে যে প্রতিটা টপিক দেখেন, আমি বোর্ডের কিন্তু একদম অবস্থা খারাপ করে ফেলছি। এরকম সাজেশন পাইছেন বলেন? আর্টস ব্যাকগ্রাউন্ড কম্পিউটারে কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স কিন্তু না, আপনাকে মাস্টলি প্রিলি কোয়ালিফাই করতে হলে 10 আপ থাকতেই হবে। 10+ না থাকলে ম্যাক্সিমাম সময় প্রিলি ফেল করার সম্ভাবনা অনেক বেশি। কারণ যে এখানে 10 উঠাতে পারবে না, তার দেখবেন হয়তো সে ম্যাথও পারে না, বিজ্ঞানও পারে না, তো কোন সাবজেক্টে মার্ক তুলবেন? আর একটা কথা বলে যে অনেকে পেজে ইনবক্স করতেছেন বিসিএস মাস্টার প্ল্যানে ভর্তির জন্য। এখন ভর্তি বন্ধ হয়ে গেছে, শেষ, সিট ফিল আপ হয়ে গেছে, এখন আর ভর্তি হতে পারবে না ইনশাল্লাহ। মেতে তো প্রিলি হবে, জুনে আমাদের আবার ফাউন্ডেশন ব্যাচ, যেটা আবার ফাউন্ডেশন ব্যাচ আসবে হচ্ছে জুনের মধ্যে জুনে আসবে। এখনকার ব্যাচ আর সিট নেই, শেষ। ওকে, আর হচ্ছে আপনার এরপরে যদি কোনো সাজেশন ব্যাচ থাকে তখন সেটা ভিন্ন, তবে ফাউন্ডেশন ব্যাচ আর আপনারা পাবেন না, ভর্তি অলরেডি শেষ। সে এখন আর পেজে মানে বলে রিকোয়েস্ট করলে আপনাদেরকে অনেক বলছি। ওকে, এবার বলেন তো নেক্সট আগামী সপ্তাহে না লাইভ নিব না, আপনাদের রেসপন্স কম, দরকার নেই। তাহলে আমরা আজকে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি এখানে শেষ করে দিব? আর কার কোনো প্রশ্ন আছে কিনা, না হয় শেষ করে দেই। ঠান্ডা আমার ব্যথা করতেছে, কিডনি প্রচুর ব্যথা করে রে ভাই, আল্লাহ কি এক রোগ দিল আমাকে। কার কোনো প্রশ্ন আছে না, শেষ করে দিব? আর কারো কোনো মনে হয় প্রশ্ন নাই না? তাহলে ভালো হয়েছে, আমার ব্যাচের আর প্রশ্ন দিতে হবে এখনো।
এটা কই গেল? আচ্ছা, আপনাদের মনে হয় প্রশ্ন নেই না? এইরকম সব সাবজেক্টের সাজেশন ভালো লাগছে। মাহফুজা বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। এরকম সব সাবজেক্টের সাজেশন চাই আলহামদুলিল্লাহ। আমরা তো সাজেশন দিয়েছি জিকে বাংলাদেশ, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে আপনার ম্যাথের সাজেশন দিয়েছি, কম্পিউটার সাজেশন দিয়েছি, আর কোনটা জানে দিছি আর তো মনে নাই। মোটামুটি পেজে অনেকগুলো সাজেশন করছি আমরা, ঠিক আছে? একটু কষ্ট করে দেখে নিবেন। ব্যথা করতেছে রে ভাই, কিডনি ব্যথাটা জ্বালাইলো। এখন থেকে স্টার্ট করব এই ব্যাপারে ভিডিও চাই। 47তম যে প্রস্তুতির যে ভিডিওটা করেছি কিভাবে 47তম পেলে প্রিপারেশন নেবেন, ওইটা 48তম, ওইটা 49তম। যদি মরে যায় ধরে নিয়েন আপনার আজীবন ওইটাই প্রিপারেশনের মেথড। এর মধ্যে সিলেবাস চেঞ্জ হলে হয়তো হালকা একটু চেঞ্জ হবে, এইটুকুই, মোটামুটি ওইটাই। মোহাম্মদ সাবেদ চৌধুরী সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ভাই। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রেখে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন নেই? যাক ভালো, প্রশ্ন থাকলে একটু কষ্ট হচ্ছে দাঁড়া থাকতে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শেষ করতেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি কেটে যায়।